প্রায় ৫,০০০ নমুনা পরীক্ষায় করোনায় একদিনে শনাক্ত সর্বোচ্চ ৬৪১ জন, আক্রান্ত ছাড়ালো ৭,০০০। আরও ৮ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৬৩। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪,৯৬৮টি, যা আগের দিনের তুলনায় ১৪.৬৮% বেশি। টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩৭ জন ঢাকা ডিভিশনে। পরীক্ষার ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৭ দিন। নেগেটিভ হলে জানানোই হচ্ছে না বলে অভিযোগ। 10 দিন ধরে চেষ্টা করছি আমি, বাট কোনো রেসপন্সই পাইনি। যদি পজিটিভ থাকে তারা তো ঘুরে বেড়াচ্ছে, তার ভাইরাসটা ছড়ায় যাচ্ছে না সবার মাঝে। তাইলে এটা চিকিৎসার কাজেও লাগছে না, এটা আইসোলেশনের কাজেও লাগছে না, এটা শুধু আমার স্বাস্থ্য বিভাগের কাউন্ট করার জন্য লাগছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে না পারলেও ছাঁটাই নয়, ঈদের আগেই এপ্রিলের বেতন। মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী। এখনও ঢাকায় ঢুকছেন শ্রমিকরা। করোনা সংকটে লাখ লাখ প্রবাসী শ্রমিকের দেশে ফেরার শঙ্কা। এখন থেকেই আন্তর্জাতিক ফোরামে দাবি তোলার তাগিদ। নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশ থেকে প্রণোদনা আদায়ের পরামর্শ। প্রথমবারের মতো প্রায় ৫,০০০ নমুনা পরীক্ষায় শেষ ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ৬৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে। আরও ৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আশা করা হচ্ছিল মে মাসের শুরুতে ৫,০০০-এর বেশি নমুনা পরীক্ষার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। তবে বুধবারেই সে লক্ষ্যের কাছাকাছি নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে। প্রথমবারের মতো প্রায় ৫,০০০ নমুনা পরীক্ষা করা হলো, তাতে শনাক্তের সংখ্যাও পাওয়া গেল সর্বোচ্চ। আগে যেখানে সর্বোচ্চ ৫৫০ শনাক্ত করা গেছে, সেখানে শেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৬৪১। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪,৯৬৮টি, যা আগের দিনের তুলনায় ১৪.৬৮% বেশি। শনাক্ত হয়েছে ৬৪১ জন এবং এ পর্যন্ত আমাদের ৭,১০৩ জনকে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু ২৪ ঘন্টায় ৮ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ১৬৩ জন। টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩৭ জন ঢাকা ডিভিশনে। আজকের যে মৃত্যু ৮ জন, ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৬ জন ঢাকার মধ্যে, ২ জন ঢাকার বাইরে। সুখবর হলো সরকারি ২৫টির পাশাপাশি নতুন করে নারায়ণগঞ্জে ব্যক্তি উদ্যোগে একটি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া রাজধানীর ৩টি বেসরকারি অভিজাত হাসপাতালেও এখন থেকে করা হবে নমুনা পরীক্ষা। এভারকেয়ার হসপিটাল, স্কয়ার হসপিটাল এবং ইউনাইটেড হসপিটাল তারা শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদেরই বা তাদের যে অন্তর্বিভাগের যে রোগী তাদের ক্ষেত্রেই তারা নমুনাটা পরীক্ষা করতে পারবেন। আমরা এখনো আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগে রোগীর অনুমতি দেই নাই। সেই ক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত একটি পরীক্ষা করার জন্য পরীক্ষার ফি নেওয়ার জন্য মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। বুধবারও মৃতদের মধ্যে অর্ধেকের বয়স ৬০ বছরের বেশি হওয়ায় পরিবারের বয়োবৃদ্ধ মানুষদের সুরক্ষিত রাখতে অন্যান্য সদস্যদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ জানাচ্ছি কোভিড পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় করোনাতে। দেশের মাটিতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। সে হিসাবে আজ সংক্রমণের ৫৩ দিন। আমরা গেল ২৪ ঘন্টায় দেখেছি নতুন করে আক্রমণের শিকার হয়েছেন বা শনাক্ত হয়েছেন ৬৪১ জন রোগী এবং রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ৭,০০০-এরও বেশি। আমরা এই রেখাচিত্রের সঙ্গে সবথেকে বেশি, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত ৩টি দেশ আমেরিকা, স্পেন এবং ইতালির একটু তুলনামূলক চিত্র একটু তুলনা করতে চাই। আমেরিকায় সর্বপ্রথম রোগী শনাক্ত হয় ২২ জানুয়ারি, তখন শনাক্ত হয়েছিল ২ জন রোগী। এর ৫৩ দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে ৭১০ জন রোগী এবং আমরা দেখতে পাচ্ছি যে এর চূড়াটা বা সর্বোচ্চ আক্রমণের সংখ্যাটা কিন্তু এরও প্রায় ১.৫ মাস পর। আমরা যদি একটু
চিত্রটা দেখি, স্পেনে 22 জানুয়ারি 2 জন রোগী শনাক্ত হয়। এর 53 দিনের মাথায় সেই রোগীর সংখ্যা কিন্তু দাঁড়ায় 4700 জন, এবং আমরা দেখি যে এর একদিন পরে কিন্তু এর চূড়া 30 মার্চ 9600 জনে। ইতালিতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 31 জানুয়ারি 2 জন। 53 দিনের মাথায় 23 মার্চ 4800 জন কিন্তু করোনা রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু এই ইতালির যে রোগী সংক্রমণের যে চিত্র, সেটির পিক আওয়ার বা চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিন আগে 6600 জনে। আমরা যদি এই চিত্রের সাথে বাংলাদেশের চিত্র মেলাতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কারো ক্ষেত্রে 1.5 মাস পর কিংবা এর আশেপাশের সময়ে সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এটি এখনো বলা যাচ্ছে না যে এটি সংক্রমণের চূড়ায় আছে নাকি আরো বাড়তে পারে। গেল 24 ঘন্টার চিত্র দেখতে চাই। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 4968 জন, যার মধ্যে 641 জনের দেহে কিন্তু নতুন করে করোনা শনাক্ত করা গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7103 জন। নতুন করে মৃত্যুবরণ করেছেন 8 জন, তাহলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 163 জন। এর মধ্যে খুশির খবর হলো সুস্থ হয়েছেন 11 জন, তাহলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 150 জন। এখন পর্যন্ত আমরা দেখছি যে পুরুষরাই সংক্রমণের বেশি ঝুঁকিতে। আমরা দেখতে পাচ্ছি যে মোট সংক্রমণের 68% পুরুষ এবং 32% নারী। এর মধ্যে যদি আমরা বয়সভিত্তিক বিভাজন করি, 31 থেকে 30 বছর বয়সী রয়েছে 26%, 31 থেকে 40 বছর বয়সী রয়েছে 24% এবং 41 থেকে 50 বছর বয়সী রয়েছে 18%। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের ব্রিফিংয়ে বলা হয়েছে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার কথা, এবং একই সাথে সেহরি এবং ইফতারে তরল এবং ভিটামিন সি জাতীয় খাবারের কথাও কিন্তু সুপারিশ করা হয়েছে। এই ছিল আজকের করোনা বিশ্লেষণে। করোনা পরীক্ষার ফলাফল পেতে ভোগান্তির অভিযোগ উঠছে। ভুক্তভোগীরা বলছেন নানা ঝামেলার পর নমুনা দিতে পারলেও ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 7 দিন। তার চেয়েও ভয়াবহ হলো ফলাফল নেগেটিভ আসলে তা জানানোই হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন পরীক্ষার ফলাফল দ্রুত দিতে না পারলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। সোহেল কোরেশির ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। করোনা উপসর্গ থাকায় কুর্মিটোলা হাসপাতালে এরা নমুনা জমা দিয়েছিলেন আরও 3 থেকে 5 দিন আগে, কিন্তু ফলাফলের দেখা নেই। তাই প্রতিদিনই তাদের এই অপেক্ষা। ভুক্তভোগীরা বলছেন ফলাফল না পাওয়ায় তারা অন্য রোগেরও চিকিৎসা করাতে পারছেন না। আমার ভাইয়ের কিডনি প্রবলেম, হিমোগ্লোবিন ইনজেকশন দেওয়া হবে। এখন ডাক্তার এই টেস্টটা করাইতে বলছে। এখন টেস্টটা আমি করাইছি, আজকে 3য় দিন চলতেছে। খুব আর্জেন্ট ভাবে ইনজেকশন দেওয়া দরকার, সেটা আমি দিতে পারতেছি না। অভিযোগ আছে আইইডিসিআর থেকে বলা হচ্ছে ফল নেগেটিভ আসলে তা নাও জানানো হতে পারে। আবার যারা দেরি করে জানছেন করোনা পজিটিভ, তাদের মাধ্যমে করোনা আরো ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। আমি আইডিসিআর 10 দিন ধরে চেষ্টা করছি আমি, বাট কোনো রেসপন্সই পাইনি। নানি 7 দিন ধরে টেস্ট নিয়ে গেছে, তার রেজাল্ট এখনো আসে নাই। এখান থেকে বলতেছে নেগেটিভ হলে রেজাল্ট দেবো না, পজিটিভ হলে রেজাল্ট দেবো। যদি পজিটিভ থাকে তারা তো ঘুরে বেড়াচ্ছে, তার ভাইরাসটা ছড়ায় যাচ্ছে না সবার মাঝে। যদি একটা রোগী 3 দিন পর রেজাল্ট পায়, ও তো 3 দিনের ভিতরেই শেষ। নেগেটিভ হলে নাকি নাও যেতে পারে, শিওর না। পজিটিভ হলে 100% যাবে অথবা ফোন করবে। দীর্ঘসূত্রিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর দায়ী করছে জনবল সংকটকে। আর বিশেষজ্ঞরা বলছেন 24 থেকে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ফলাফল না দিতে পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। যদি রিপোর্ট পেতে 3-4 দিন 5 দিন সময় লাগে, তাইলে এটা চিকিৎসার কাজেও লাগছে না, এটা আইসোলেশনের কাজেও লাগছে না। এটা শুধু আমার স্বাস্থ্য বিভাগের কাউন্ট করার জন্য লাগছে। রিপোর্টটা 24 ঘন্টা না হলেও 48 ঘন্টার মধ্যে দিতে হবে। স্যাম্পল সংখ্যা বাড়ছে এবং সবাইকে আমরা স্যাম্পলের মধ্যে টেস্টের মধ্যে আনছি, যার ফলে একটু লেট আমাদের হচ্ছে, কারণ সব জায়গার মধ্যে আনতে হচ্ছে। সেই কারণে হয়তো বা 24 ঘন্টার জায়গায় হয়তো 48 ঘন্টা লাগতে পারে। বর্তমানে রাজধানীতে 9টি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন করোনা টেস্টের ফলাফল পাওয়ার এই দীর্ঘসূত্রিতা একদিকে যেমন রোগীর মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে এর চেয়েও ভয়াবহতা হলো এর মাধ্যমে অতি দ্রুত দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই তারা বলছেন অতি দ্রুত এই সংকট কাটাতে না পারলে করোনা মোকাবেলা দিন দিন আরও বেশি কঠিন হয়ে যেতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। ঈদের বাজার ধরা নিয়ে অনিশ্চয়তায় রাজধানীর বিপণী বিতানগুলো জলে যাবার পথে পুঁজি। কোটি কোটি টাকা লোকসানের শঙ্কায় দোকান খুলে দেওয়ার আহ্বান। করোনার প্রভাবে খাদ্য সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। গতকাল বিকেলে এ নিয়ে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকেল 5টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে 12 মিনিট কথা বলেন প্রতিবেশী 2 দেশের সরকার প্রধান। শেখ হাসিনা বলেন,
জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা এরই মধ্যে এ সংকট দীর্ঘায়িত হওয়ার বার্তা দিয়েছে। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে। সার্ক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ব্যাপারেও একমত হন তারা। এছাড়া পহেলা বৈশাখ ও রমজানের শুভেচ্ছাও বিনিময় করেন দুই প্রধানমন্ত্রী। কোনো পোশাক শ্রমিক ছাঁটাই বা কারখানা বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, এপ্রিলে যারা কাজ করেছেন তাদের শতভাগ বেতন ঈদের আগেই দিতে হবে, আর যারা কাজ করেননি তাদের দিতে হবে 60%। শ্রমিক মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে বিজিএমইএ এর নির্দেশনার পরও দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ঢুকেছেন শ্রমিকরা। রাজিবুল হাসান ও কামরুল হাসান সবুজকে সঙ্গে নিয়ে সানবীর রুপলের রিপোর্ট। বুধবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার হয়ে রাজধানীতে ঢুকেছেন অসংখ্য শ্রমিক। কখনো পায়ে হেঁটে, আবার কখনো ছোট যানবাহনে খণ্ড খণ্ড করে ঢাকায় ফিরেছেন তারা। অনেকে পিকআপ ভ্যানে গাদাগাদি করে রওনা হয়েছেন কর্মস্থলে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। সীমিত পরিসরে স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ চালানোর কথা থাকলেও অনেক কারখানা চলছে পুরো দমে। 26 তারিখে যখন বন্ধ দিল তখন আবার গেছি, আবার 4 তারিখে আবার এমনি গেছি, আবার আসছি ফিরা। আবার এই যে কালকাটি ফোন দিছে যে আবার আসতে হবে, নাহলে চাকরি নেই। আমি সেই দিকে রওনা লইছি, হাইটে আসতে আসতে মাঝে মাঝে অটো দিয়ে শিবগঞ্জের থেকে অটোতে আসছি, বালুকা থেকে দূরাইছি হাইটিয়া। শ্রমিক নেতারা বলছেন, সংগঠনের নির্দেশনা না মেনে অনেক মালিক শ্রমিকদের ঝুঁকির মুখে ফেলছেন। ফ্যাক্টরি চালাতে হয়, তাহলে তাদের আনার সেই ব্যবস্থা করে আনতে হবে এবং ফ্যাক্টরি সুরক্ষা দিয়ে আনতে হবে, তাছাড়া কোনোভাবে কোনো শ্রমিক আনা যাবে না। এদিকে সীমিত আকারে ও স্থানীয় শ্রমিকদের দিয়ে কারখানা চালাতে আবারও নির্দেশ দিয়েছে বিজিএমইএ। পোশাক শিল্পের করণীয় ঠিক করতে পরপর 2 দিন শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, জোর করে কাজে যোগ দেওয়ানোর কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র ঈদ উল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে-অফ ঘোষণা করা যাবে না। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছে তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতা 60% পাবেন। ঈদের বোনাসের বিষয়ে পরবর্তীতে আবার বৈঠক করা হবে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার তোহা খান তামিম। ঢাকার এই প্রবেশ মুখে সাধারণ মানুষের যাতায়াতের চিত্র জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম। জুবাইর, কোভিড-19 কিংবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই যখন আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড সংখ্যক স্পর্শ করছে সংখ্যা, আক্রান্তের সংখ্যা কিংবা মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মাঝে যে সচেতনতা সেটি আসলে আমরা তেমনভাবে লক্ষ্য করছি না। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ঢাকায় ঢোকার অন্যতম পয়েন্ট এই যে গাবতলী আমিনবাজার ব্রিজ, আমিনবাজার ব্রিজের এখানে রয়েছি আমরা। এখানে পুলিশের একটি টহল টিম এখানে কাজ করছেন, ট্রাফিক পুলিশের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজও কিন্তু মানুষ নানান অজুহাতে ঢাকাতে ঢুকছেন এবং ঢাকা থেকে বের হচ্ছেন। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়িকে আসলে তাদের যে তল্লাশি বা জিজ্ঞাসাবাদের আওতায়, সেই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। বিভিন্ন ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল কিংবা অটো রিক্সা এই সবগুলোকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে এবং প্রত্যেকটি গাড়ি থামিয়ে থামিয়ে আসলে তাদের যে পরিচয়পত্র সেটি আসলে দেখা হচ্ছে। যদি মনে করা হয় যে হ্যাঁ আসলে তারা যে এবার আওতায় তাদেরকে আসলে এখান থেকে ছাড় দেওয়া হচ্ছে, বাদবাকিগুলোকে আসলে এখান থেকে ফেরত পাঠানো হচ্ছে। বিশেষ করে আমি একটু বলি আপনাকে, সেটি হচ্ছে যে ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে এই পাশে যে সাভার কিংবা মানিকগঞ্জ এই জায়গাগুলো থেকে আসলে মানুষ বিশেষ করে ঢাকায় বেশি ঢুকছেন এবং ঢাকা থেকে বের হওয়ার প্রবণতাটা তাদের এর মধ্যে বেশি। অর্থাৎ সবাই যারা ঢাকায় বের হচ্ছেন তারা সবাই আসলে বলছেন যে কেউ সাভারে যাবেন, কেউ হয়তো বা মানিকগঞ্জে যাবেন। এভাবে কিন্তু বিভিন্নভাবে মানুষ আসলে ঢাকায় ঢোকার যে প্রবণতা সেটি আসলে বাড়ছে। অন্যান্য যে স্বাভাবিক দিন, সেই স্বাভাবিক দিনের মতো কিন্তু আসলে আমরা সড়কে যানবাহনের আসলে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যদিও এখানে আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের একটি টহল টিম এখানে কাজ করছেন এবং প্রত্যেকটি গাড়িকে আসলে তল্লাশির আওতায় আনা হচ্ছে। তো জুবাইর, গাবতলী থেকে এই ছিল আমার হাতে সবশেষ।
গাবতলী থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ও ঢাকামুখী মানুষের চলাচল বেড়েছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইউসুফ। জুবাইর, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আজ কিন্তু এই মুহূর্তে মোট ছোট বড় 5টি ফেরি চলাচল করছে। সেই ক্ষেত্রে এটা পাটুরিয়া দৌলতদিয়ার উভয় ঘাট এলাকায় এই মুহূর্তে কিন্তু যে জরুরি পণ্যবাহী যে ট্রাক, অ্যাম্বুলেন্স বা ডেড বডি গাড়ির সংখ্যা কিন্তু সব কিছু মিলিয়ে 3 শতাধিকে রয়েছে। অন্যদিকে আজও কিন্তু কর্মস্থল মানুষের ভিড় রয়েছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। গাদাগাদি করে প্রত্যেকটা ফেরিতে কিন্তু তারা একটা ঘাট পার হচ্ছে। আমি যে কর্মমুখী শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে মালিক পক্ষ থেকে কিন্তু তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, তারা যদি কর্মস্থলে যোগ না দিতে পারে সময় মতো তাহলে কিন্তু তারা চাকুরি হারাবে, এমনই তাদেরকে আসলে মালিক পক্ষ থেকে হুঁশিয়ারি করা হয়েছে। যার জন্য তারা এই করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক এবং কি সেইটে ভয় তারা কিন্তু মাথায় নিয়েই কিন্তু তারা একটা কর্মমুখী হচ্ছে। পোশাক কারখানার যে শ্রমিক রয়েছে এই শ্রমিকের সংখ্যায় বেশি। অন্যদিকে কিন্তু আমি যারা ঢাকা থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থাৎ 21টি জেলার মানুষকে কিন্তু যেতে দেখেছি। তারা কিন্তু প্রত্যেকেই অর্থাৎ ঢাকা থেকে কিন্তু অনেক যাত্রী কিন্তু তারা বাড়িতে ফিরছে। তারা বলছেন বলে দীর্ঘ সময় তারা 1 মাস 1.5 মাস তারা কিন্তু ঢাকাতেই ছিল। এখন কিন্তু তারা সুযোগে যেহেতু ছোট ছোট গাড়ি কিন্তু চলাচল করছে, তারা বেশি টাকা দেয় কিন্তু এই ঘাট পার হচ্ছে। সব কিছু মিলিয়ে যে ঘাট এলাকায় যেটা আতঙ্ক, একটা যে ভাইরাস সংক্রমণের যে একটা বিষয় এবং কি জেলাবাসীর মধ্যে কিন্তু এই আতঙ্কটা বিরাজ করছে। সব কিছু মিলিয়ে মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাটে একটা যে অব্যবস্থা তা কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। জুবায়ের। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ঘাটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। এদিকে করোনা সংকটে চাকরি হারানো প্রবাসী ছাড়াও অবৈধভাবে বসবাসকারী বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরার আশঙ্কা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসীদের ফেরত পাঠানোর ঠেকাতে এখন থেকেই আন্তর্জাতিক ফোরামে দাবি তোলা দরকার। সেই সঙ্গে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশ থেকে আর্থিক প্রণোদনা আদায় এবং দেশে ফেরা কর্মীদের জন্য 5,000 কোটি টাকার তহবিল গঠনের পরামর্শ তাদের। প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্বের প্রায় 170টি দেশে কর্মরত প্রায় 1.25 কোটি বাংলাদেশি, কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অভিবাসীদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। ফলে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরতে বাধ্য হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কুয়েত, বাহরাইন, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনার তাগিদ দিয়েছে সেসব দেশের সরকার। যদিও এ বিষয়ে কূটনীতিক তৎপরতার পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সাজাপ্রাপ্ত ধরেন ইললিগাল আনডকুমেন্টেড যারা আছে, যাদের চাকরি হারাবে, একটা ঢল কিন্তু নেমে আসবে, মানুষ ফেরত যে আসতেছে। যারা লেড অফ হবে ওরা যদি যেই কোম্পানি থেকে লেড অফ হয়েছে ওখান থেকে যদি চেঞ্জ করে যদি অন্য কোম্পানিতে যদি যেতে পারে তাহলে তো আমরা ওটাই চেষ্টা করব, ওটা ডিপ্লোম্যাটিক্যালি ওটা মুভ আরম্ভ করছি। সংকটকালে প্রবাসীদের ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন কর্মীদের ফেরত পাঠাতে চাইলে নিয়োগকর্তা ও সে দেশের সরকারের কাছ থেকে আর্থিক প্রণোদনা সহ সুযোগ সুবিধা আদায়ের ব্যবস্থা নিতে হবে সরকারকে। যে কোনো সংকট মুহূর্তে যে দেশে অভিবাসীরা থাকবেন তিনি নিয়মিত হন, অনিয়মিত হন, তার ভরণ পোষণ দেখভালের দায়িত্ব গ্রহণকারী দেশে। জাতিসংঘের বিভিন্ন ফোরামে এই যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটাচ্ছে গ্রহণকারী দেশগুলো, এই ব্যাপারে জোর দাবি তুলতে হবে। সরকার কিন্তু বসেছিল না, তারা ওই রাষ্ট্রকে উন্নত করেছে, প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নত করেছে। তাহলে এই শ্রমিককে তুমি ফেরত পাঠানোর সময় আর্থিক প্রণোদনা তোমাকে দিতে হবে।
এই দুঃসময়ে বিদেশে বৈধতা হারানো কর্মীদের সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ফিরে আসা কর্মীদের জন্য তহবিল গঠন ও তাদেরকে আবার পাঠাতে যথাযথ উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। আমাদের প্রচুর নারী শ্রমিক আছে যারা আনডকুমেন্টেড হয়ে আছে, তাদের প্রোটেকশন, তাদের সার্ভিস সার্ভাইভ করার জন্য কি ব্যবস্থা হবে, এটার একটা দেখা দরকার। সরকারের নিজস্ব বাজেট থেকে তহবিল গঠন করতে হবে 5,000 কোটি টাকার। বিদেশে অবস্থানরত নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। সরকারি নিষেধাজ্ঞায় 2 মাস বন্ধ থাকার পর কাল থেকে পদ্মা মেঘনায় জাল ফেলবেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার আশা। আসছে ঈদ। এ সময়কে ঘিরে রাজধানীর ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলোর থাকে ব্যাপক বিনিয়োগ। তবে এবার করোনার কারণে জলে যাবার পথে তাদের পুঁজি। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও ফ্যাশন হাউস মালিকরা বলছেন, রমজানে বেচা বিক্রি না হলে 5 থেকে 6,000 কোটি টাকার লোকসান গুনতে হবে তাদের। শুভ খানের রিপোর্ট। সামনে ঈদ উল ফিতর। গতবার রমজান মাসে রাজধানীর বিপণী বিতানগুলোতে ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়। এবারের চিত্র একেবারেই উল্টো। করোনা প্রাদুর্ভাবে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ দোকানপাট ও বিপণী বিতান। ব্যবসায়ীরা বলছেন, প্রস্তুতি ছিল আগে থেকেই। দেশীয় পোশাকের পাশাপাশি আমদানি করা হয়েছে। বৈশাখে তো বিক্রি হয়নি, ঈদের বেচা বিক্রিও অনিশ্চয়তায়। পুঁজি আটকে যাওয়ার পাশাপাশি দোকান ভাড়া ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ নিয়ে বিপাকে ঢাকা মহানগরের ছোট বড় 2.5 লাখ ব্যবসায়ী। বাণিজ্য বিতান এবং দোকানগুলো আমরা ক্ষুদ্র পরিসরে হলে অল্প সময়ের জন্য হলেও আমরা খুলতে চাচ্ছি। আমাদের সাথে প্রশাসনের লোক মনিটরিং করবেন, যাতে কোথাও কোনো ধরনের স্বাস্থ্য নীতিমালার বহির্ভূত কোনো কাজকর্ম সেখানে না ঘটে। ঈদ উৎসবের সবচেয়ে বেশি ব্যবসা করা ফ্যাশন হাউস মালিকরাও বিপর্যয়ের মুখে। বৈশাখ এবং ঈদ করতে না পারে আমরা জানি না আমাদের তাঁতিদেরকে, আমাদের যারা টেক্সটাইল, আমাদের যারা ছোট ছোট উদ্যোক্তা হাতের কাজ করেন, ব্লক প্রিন্ট করেন, এমব্রয়ডারি করেন, ওদেরকে কিভাবে আমরা এই ঈদের সময় পেমেন্ট করবো আমরা জানি না। স্বাস্থ্যবিধি মেনে বিপণী বিতান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। পণ্য যেগুলো উৎপাদন হয়ে গেছে সেগুলোর বিক্রি হওয়াটাও এখন জরুরি, না হলে এটার একটা সঠিক হিসাব জাতীয় উৎপাদনে কিন্তু অংশ নিবে না। লোকসান কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ বিতরণের পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2 মাস বন্ধ থাকার পর পদ্মা মেঘনার চাঁদপুর অঞ্চলে কাল থেকে আবারও শুরু হবে মাছ ধরা। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশায় বুক বেঁধে আছেন জেলেরা। এবারও ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, এমনটাই জানালেন দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। চাঁদপুর শহরের হরিণা ফেরিঘাট এলাকার জেলে মিন্টু পাঠান দীর্ঘদিন নদীতে মাছ ধরলেও জাল ও নৌকা মহাজনের কাছ থেকে ধার দেনায় নেয়া। সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীতে নামেননি, কিন্তু গত 2 মাসের কর্মহীন জীবনটা ছিল দুর্বিষহ। শুধু মিন্টু পাঠানই নন, চাঁদপুরের পদ্মা ও মেঘনা পাড়ের অনেক জেলেই সাময়িক পেশা হারিয়ে চরম দুর্ভোগে ছিলেন। সরকারি সহায়তার চাল নিয়েও তাদের নানা অভিযোগ। তবে আবার নদীতে মাছ শিকারে যাবেন, তাই জাল বুনন আর মেরামতে ব্যস্ত জেলেরা। একটা বাগির পিছে 10-12 হাজার টাকা করে দাদন, তারপরে আরতদারের পিছে পরে 1 লক্ষ টাকা। 35 কেজি করে দেয়, আর এমবে কত খরচ দেয়, 5 কেজি করে আমগুলো কম দেয়। খাইয়া না খাইয়া এই 2টা মাস কাটাইছি, আমগো খুব কষ্ট হয়েছে। সরকারের সাহায্য আর্থিক যদি আমরা পাই তাহলে আমরা ঠিক মতন অভিযানটা পালন করতে পারি। আর চালের বিষয়ে জেলেদের অভিযোগ স্বীকার করে এই জনপ্রতিনিধি জানালেন সীমাবদ্ধতার কথা। আমাদের 1958 জন জেলে আমরা 1372 জনের চাল বরাদ্দ পেয়েছি। সে সমন্বয় করতে যে তাদের অভিযোগটা সঠিক। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা 2 মাসের থাকলেও সরকার জেলেদের চাল দিচ্ছেন 4 মাসের জন্য বলে জানালেন মৎস্য কর্মকর্তা। দেশের শীর্ষ মৎস্য বিজ্ঞানী জানালেন, এবারও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। ইদানিং যে চালটা এসেছে এপ্রিল এবং মে মাসের জন্য, সেটা মে মাসের 7 তারিখের মধ্যেই চালটা বিতরণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। করোনার কারণে যারা এই বাচ্চা প্রোটেকশন দেবে, জাটকা প্রোটেকশন দেবে, সেখানে কিছুটা ব্যত্যয় হলেও আশা করা যাচ্ছে যে ইলিশের সহনশীল উৎপাদন বজায় থাকবে, যেহেতু পানির পরিবেশ ঠিক আছে। চাঁদপুরের সরকারি তালিকায় জেলে রয়েছেন প্রায় 52,000, আর মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন ছোট বড় 5,000 ব্যবসায়ী। সময় সংবাদ, চাঁদপুর।
করোনা ভাইরাসের কবলে হিমায়িত কারখানা ও রফতানি বন্ধ হয়ে যাওয়ায় সাতক্ষীরার চিংড়ি শিল্প হুমকির মুখে পড়েছে। একদিকে উৎপাদিত চিংড়ির দাম অর্ধেকের নিচে নেমেছে, অন্যদিকে চিংড়ি রেণুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এই অবস্থায় বাগদা ও গলদা চিংড়ির দর পতনে দিশেহারা ঘের মালিকরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে মৎস্য বিভাগ জেলায় চিংড়ি শিল্পে 200 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায় ৬৬,৮০৬ হেক্টর জমিতে বাগদা ও ৯,০১৭ হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়ে থাকে। এর বাইরে ধান চাষের সঙ্গে সাদা মাছ ও চিংড়ি চাষ হয় ১২,২০০ হেক্টর জমিতে। বিদেশে রপ্তানিকৃত চিংড়ির সিংহভাগ এখানে উৎপাদিত হয়। করোনার কারণে দেশের অধিকাংশ হিমায়িত কারখানার পাশাপাশি রপ্তানি বন্ধ থাকায় চিংড়ির মারাত্মক দরপতন ঘটেছে। বর্তমানে ১৪০০ টাকা কেজি দরের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়, আর ৩০০ থেকে ৪০০ টাকার প্রতি কেজি চিংড়ির রেণু এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ঘের মালিক ও ব্যবসায়ীরা। খাদ্য খাবার দিয়ে মাছ বড় করে এখন মাছ বিক্রি করতে পারছি না। সরকার যদি আর কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য একটু উপকার হয়। বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পকে রক্ষা করতে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে জেলার চিংড়ি চাষী সমিতি। আমাদের যারা প্রক্রিয়াজাত কারখানা আছে, কারখানাগুলো চালু করা, এই মাছগুলো যাতে নিতে পারে এই ব্যবস্থা করা। এই অবস্থায় জেলার মৎস্য কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাংক সুদ মওকুফের পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার সুপারিশ করেছেন তিনি। স্বল্প সুদে 2 থেকে 4% ভিতরে যাতে ঋণ পায়, অথবা 1 বছর বা 6 মাসের জন্য ঋণের কিস্তি যাতে মওকুফ থাকে, ঋণের কিস্তি একটা গ্রোথ পিরিয়ড পায়, সেভাবে আমাদের সুপারিশ আমরা প্রেরণ করেছি। গত বছর জেলায় ৩৯,০০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়েছে, যা থেকে বৈদেশিক মুদ্রা আয় হয় ৫,০০০ কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। করোনা আতঙ্কে বন্ধ নেত্রকোনার বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো। স্বাস্থ্য কমপ্লেক্সেও মিলছে না পর্যাপ্ত সেবা। এমন সময় সেবা দিয়ে যাচ্ছেন মানবিক এক চিকিৎসক। দূর দূরান্ত থেকে তার কাছে আসছেন রোগীরা, মোবাইলেও চিকিৎসা দিচ্ছেন তিনি। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই জেলার নামিদামি চিকিৎসা সেবাদান কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। এমন সময় নেত্রকোনায় সেবা দিয়ে যাচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় শাহ সুলতান ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন খোলা রাখছেন রোগীদের সেবায়। দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন ক্লিনিকে, পাশাপাশি নিয়ম মেনে হাত ধোয়ার ব্যবস্থা সহ রোগীদের শৃঙ্খলভাবে সেবা দিতে পেরে খুশি কর্মচারীরাও। পেশেন্টকে বলে দিতেছে হ্যান্ড ওয়াশ করিয়া পরে ভিতরে ঢোকার জন্য। ভিতরে ঢোকার পরে আমরা সমস্যাগুলো জিগাই, কে কোন জায়গা থেকে আসছে নির্ধারিত করি, বাচ্চার বয়স, ওজন এগুলো আমরা সামারা করি, করিয়া স্যারকে আমি জানাই। ডাক্তারের সেবা পাওয়া এবং সেই সেবাটা নেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা অনেকাংশেই আমরা কমে গেছে। স্যারে একমাত্র বসে, তাই আমরা স্যারের উপকারী আমরা পাইলাম, তাহলে তো আমরা কষ্ট হইতো বাচ্চাকে নিয়ে। চিকিৎসক নিজেও এই দুর্যোগ মুহূর্তে সেবা দিতে পেরে খুশি। পাশাপাশি করোনায় তারুণ্যের সঙ্গে যুক্ত থাকায় মোবাইল ফোনেও দিচ্ছেন সেবা। আমরা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সার্ভিসটা দিয়ে যাচ্ছি, জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। জেলার প্রায় 25 লাখ মানুষের জন্য সদর হাসপাতাল ও 9টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এতে 157 জন চিকিৎসক এবং 280 জন স্টাফ নার্স কাজ করছেন। বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে শতাধিক। সময় সংবাদ, নেত্রকোনা। করোনার কারণে কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বন্ধ ঘরে প্রায় 1.5 মাস ধরে পড়ে আছে স্কুল ফিডিং কর্মসূচির 30 লক্ষাধিক প্রোটিন সমৃদ্ধ বিস্কুটের প্যাকেট। এগুলো এখন নষ্ট হতে চলেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো নির্দেশনা পাননি এখনো। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দেশের দরিদ্রপ্রবণ এলাকা কুড়িগ্রামে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে প্রত্যেক শিক্ষার্থীকে 1 প্যাকেট করে প্রোটিন সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়। কিন্তু মধ্য মার্চ থেকে বিদ্যালয়গুলো বন্ধ থাকায় শহরের কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 10,200 প্যাকেট ও সদর উপজেলার 2 নম্বর চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে 8,000 বিস্কুটের প্যাকেট বন্ধ ঘরে পড়ে আছে। এগুলো এখন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলে উপকারে লাগতো বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। কিছুদিন আগে বিস্কুট দেওয়া বন্ধ করছিল, এই বিস্কুটগুলো যদি পাইতাম একটু উপকার হতো আমাকে। একই অভিমত স্কুল শিক্ষক ও জনপ্রতিনিধির। বিদ্যালয়ে 24 দিনের বিস্কিট মজুদ আছে, হাই প্রোটিনযুক্ত। এই বন্ধের সময় যদি গরিব ছাত্রছাত্রীরা এই বিস্কুটটা পেত তাহলে তাদের প্রোটিনের ঘাটতি পূরণ হতো। এটা মজুদ না রেখে স্কুল খুলে বাচ্চাদেরকে ডাক দিয়ে নিয়ে
তাদের হাতে দিলে ওই পরিবারগুলো অনেক উপকৃত হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিস্কুটগুলো দীর্ঘদিন আবদ্ধ ঘরে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কার কথা কর্তৃপক্ষ জানিয়েছেন। দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে বিস্কিটের প্যাকেটগুলি ড্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। জেলায় 1240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে একটি এনজিওর তত্ত্বাবধানে এই বিস্কুট দেয়া হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 5000 নমুনা পরীক্ষায় করোনায় একদিনে শনাক্ত সর্বোচ্চ 641 জন, আক্রান্ত ছাড়ালো 7000, আরও 8 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 163। করোনা পরীক্ষার ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 7 দিন, নেগেটিভ হলে জানানোই হচ্ছে না বলে অভিযোগ। দেরিতে সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বাড়ার শঙ্কা। করোনা সংকটে লাখ লাখ প্রবাসী শ্রমিকের দেশে ফেরার শঙ্কা, এখন থেকেই আন্তর্জাতিক ফোরামে দাবি তোলার তাগিদ। নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশ থেকে প্রণোদনা আদায়ের পরামর্শ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।